এপ্রিল মাসে আপনারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বসছেন। আপনাদের কি ধারণা আছে সেখানে কি রকম টাইপের প্রশ্ন আসে? আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এগুলো প্রশ্ন ব্যাংক পান। এগুলো প্রশ্নটা ওভাবে আপনারা সলভ করে পরীক্ষা বসতে পারেন এবং আপনাদের কনফিডেন্সও বিল্ড আপ হয়। কিন্তু আপনি নর্থ সাউথ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেখানে আপনি প্রশ্ন প্যাটার্ন জানেন না, আপনার কনফিডেন্সটাও সেরকম বিল্ড আপ হবে না এবং আপনার পরীক্ষাও ভালো হবে না। তাই আজকে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আসছি, যেটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নর্মালি এরকম টাইপের প্রশ্ন এসে থাকে। তা আপনি যদি সামনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। চলেন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স আছে, বক্সের মধ্যে দুই রঙের মোজা আছে, একটা রেড কালার আর এটা গ্রিন কালার। রেড কালার মোজার সংখ্যা কতটি? 24টি। এবং গ্রিন কালার মোজার সংখ্যা কতটি? 43টি। এখন বলা হচ্ছে এই যে টোটাল মোজা আপনার সংখ্যা কতটি? চলেন বের করি। 24 প্লাস 43 ইকুয়াল টু 67। টোটাল আপনার বর্তমানে মোজার সংখ্যা 67। এখন এই 67টা মোজা থেকে আপনি এই যে গ্রিন কালারের মোজাটা কি করলেন? কিছু সংখ্যক গ্রিন কালারের মোজা বার করে দিলেন, মানে ওটা তুলে ফেলেন। তুলে ফেলার পর পরবর্তীতে আপনার গ্রিন কালারের মোজার পার্সেন্টেজটা কত দাঁড়ায়? বলতেছে 60%। কথাটা আশা করি বুঝতে পারছি যে এই 67টা থেকে আমি কিছু পরিমাণ গ্রিন কালারের মোজা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর পরবর্তীতে ফাইনাল অবস্থায় আমার গ্রিন কালারের মোজার পার্সেন্টেজটা আমার হয় কত? 60%। তাহলে একটু দেখেন, গ্রিন কালারের মোজার পার্সেন্টেজ যদি 60% হয়, তাহলে অবশ্যই রেড কালারের মোজার পার্সেন্টেজ কত হবে? 40%, রাইট? ওকে, এখন ম্যাথটা কিভাবে করব? ম্যাথটা জানতে চাচ্ছি কি আপনার কতগুলো গ্রিন কালারের মোজা বাদ দেওয়া হয়েছে। আমি ধরে নেই এই যে 67টা যে ছিল, এখান থেকে আপনি এক্স পরিমাণ গ্রিন কালারের মোজা কি করছেন? বাদ দিয়ে দিয়েছেন, ধরে নিলাম। আচ্ছা, ম্যাথটা সলভ করার আগে একটা জিনিস কনসেপ্ট আপনাদের বুঝতে হবে। সেটা কি, পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি? হ্যাঁ, ধরেন আমি একটা উদাহরণ দিলাম। আপনি পার্সেন্টেজ নর্মালি কিভাবে বের করেন? ধরেন আপনার কাছে 100টা মোজা ছিল। হ্যাঁ, এর মধ্যে মোজা ছিল রেড কালারের মোজা ছিল আপনার কি 40টা এবং গ্রিন কালারের মোজা ছিল 60টা। হ্যাঁ, গ্রিন কালারের মোজা। এখন আপনার যদি রেড কালারের মোজার পার্সেন্টেজ বের করতে চান, আপনি কি করেন বলেন তো? উপরে রেড কালারের মোজার সংখ্যা ডিভাইডেড বাই নিচের টোটাল মোজার সংখ্যা। টোটাল মোজার সংখ্যা কত? 40 প্লাস 60 কত? 100। এবং এটাকে যদি পার্সেন্টেজে আপনার আনতে হয়, তখন আপনি কি দ্বারা করেন? 100 দ্বারা গুণ করে দেন। পরবর্তীতে কি আসে রেজাল্ট? 40%। এভাবে আপনি লেখেন। এই সেম জিনিসটা আগে বুঝাই নিলাম, এখন আমরা অ্যাপ্লাই করব। চলেন, কিছুক্ষণ আগে কি বললাম? আপনার রেড কালারের বর্তমানে পার্সেন্টেজ কত? 40%। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা যে লিখলাম, এই যে এই পাশে যে সিস্টেমটা লিখলাম, এটা যদি আমি অ্যাপ্লাই করি, উপরে কি বললাম? রেড কালারের মোজার সংখ্যা। রেড কালার মোজার সংখ্যা কত? 24টি। এখন বলতে পারেন যে ভাইয়া রেড কালার মোজার সংখ্যা 24টা কেন? আপনি না এখান থেকে কিছু সংখ্যক মোজা বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাদ যে দিলাম সেটা কি কালারের মোজা বাদ দিছি? সেটা তো গ্রিন কালারের মোজা বাদ দিছি। রেড কালারের মোজা কি বাদ দিছি? না। তার মানে বাদ দেওয়ার আগেও রেড কালারের মোজার সংখ্যা যা, বাদ দেওয়ার পরেও রেড কালারের মোজার সংখ্যা তাই উপরে আমি রেড কালারের মোজার সংখ্যা আমি এখন 24 লিখতে পারি। নিচে টোটাল মোজার সংখ্যা। টোটাল মোজার সংখ্যা কত? আগে ছিল 67, কিন্তু এক্স পরিমাণ কি বাদ দিছি? এক্স পরিমাণ মোজা বাদ দিছি না গ্রিন কালার। তা আমি সেটা এখন বর্তমানে 67 থেকে এক্স পরিমাণ বাদ দিলে টোটাল মোজার সংখ্যাটা পাবো। হ্যাঁ, এখানে একটু সুন্দর করে লিখি, এক্সট্রা ভালো হয়নি। আচ্ছা, এখনটা আর একটু বেশি খারাপ হয়েছে। তা যাই হোক, আচ্ছা, তা কি করলাম? তা এটা করলাম। তা এখন এটা আপনার কি সূত্র বোঝাচ্ছে? আপনার রেড কালারের মোজার পার্সেন্টেজ। রেড কালারের মোজার পার্সেন্টেজ কত? 40%। 40%কে আমরা কিভাবে লিখবো? 40 ডিভাইডেড বাই 100। আসেন এখানে সলভ করেন। তাহলে কি আসে? 24 ডিভাইডেড বাই 67 মাইনাস এক্স ইকুয়াল টু আসতেছে কত? 0.4। দেন আপনি আর গুণ করেন 24, এটা কি করবো বলেন তো? 0.4 ব্র্যাকেটে আসলো 67 মাইনাস এক্স। ওকে, এটা এখানে লিখে দিলেন। দেন 24 এখানে 0.4 এর সাথে 67 গুণ করলে কি আসে? দাঁড়ান আমি একটু ক্যালকুলেট করে নেই। 0.4 ইন্টু 67 গুণ করলে আমার আসতেছে 26.8 মাইনাস তারপর 0.4 এক্স। ওকে, এরপরে ম্যাথটা কিভাবে করবো? হ্যাঁ, এরপরে দেখেন আমি পক্ষান্তর করি, তাহলে 0.4 এক্স আসতেছে 26.8 মাইনাস 24, রাইট? ওকে, তারপর একটু
এই পাশে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, আশা করি হয়ে যাবে ম্যাথটা এই পাশে। সেটাতে এরপর কি করে লেখা যায়, 0.4x এই ভ্যালুটা আমার আসতেছে কত, 24 থেকে যদি বিয়োগ করে দেই 2 পয়েন্ট, এটা কত আসছে 2.8, এটা আসলো আমার 2.8। তাহলে আমি যদি হচ্ছে x এর ভ্যালু বের করি 2.8 ডিভাইডেড বাই 0.4, এর ভ্যালুটা আমার আসতেছে হচ্ছে 7, সরি এই ভ্যালুটা আমার আসতেছে হচ্ছে কত 7, x এর ভ্যালু 7। এন্ড x কি ছিল বলেন তো, রেড কালারের মোজা বাদ দেওয়ার সংখ্যা, তাই এটাই তো আপনার জানতে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, বি, অ্যান্সার হচ্ছে বি। ওকে, পরবর্তী ম্যাথে আমরা যাচ্ছি। পরবর্তী ম্যাথে কি বলতেছে বলেন তো, বলতেছে তিনটা ফ্রেন্ড যার নাম হচ্ছে আনোয়ার, ববি, দীপু, এই তিনজনের টোটাল টাকার পরিমাণ কত, 1105 টাকা। হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকের একটা কাজ করি, প্রত্যেকের কি বলে, প্রত্যেকের নামের প্রথম অক্ষর দ্বারা হচ্ছে প্রকাশ করি। হ্যাঁ, আনোয়ারের এ, ববির বি এবং দীপুর ডি, এই তিনজনের টাকার পরিমাণ কত, 1105 টাকা। ওকে, পরবর্তী লাইন কি বলছে, এখন এই তিনজনের থেকে আনোয়ারের থেকে 10 টাকা নিয়ে নেওয়া হলো, তারপর ববির থেকে 20 টাকা নিয়ে নেওয়া হলো এবং দীপুর থেকে 15 টাকা নিয়ে নেওয়া হলো। এই যে তিনজনের থেকে যে টাকাটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর তাহলে নিয়ে নিলে কত হয় বলেন তো, বর্তমানে এটা হচ্ছে প্রথম কেসের জন্য। দ্বিতীয় কেসটায় আনোয়ার, ববি এবং দীপু, প্রথম জনের কাছ থেকে কত নিলাম 10, পরের জন 20, পরের জন 15, তার টোটাল কি পরিমাণ অ্যামাউন্ট নিলাম বলেন তো, 10, 20 এবং 15 টাকা নিয়ে নিলাম। তাহলে কত, এখানে হয় 30, 45, টোটাল 45 টাকা আমি কি নিয়ে নিলাম। তাহলে 1105 টাকা থেকে আমার কি করব বলেন তো, 45 টাকা বাদ দিব, তাহলে বর্তমানে তাদের তিনজনের টাকার পরিমাণটা যোগফল আমি পেয়ে যাব। তাহলে এখন কি হবে বলেন তো, ববি প্লাস আনোয়ার প্লাস ববি প্লাস দীপু, এই তিনজনের টাকার পরিমাণ এখন কত আসতেছে একটু বের করি। 1105 টাকা থেকে আমি 45 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে কত আসলো 1060 টাকা। তাহলে আমার বর্তমানে এই তিনজনের টাকার সমষ্টির পরিমাণ হচ্ছে 1160 টাকা। এখন এদের অনুপাতটা কিভাবে আছে জানেন, এই যে প্রশ্ন দিয়ে দিছে, দেখেন এদের অনুপাতটা বর্তমানে যে 1160 টাকা আছে, এই অনুপাতটা এরকম ভাবে আছে যে রেশিওতে আছে 11:18:24, মানে জিনিসটা এরকম যে ববি টাকার সাথে আনোয়ারের টাকা, ববির টাকা এবং দীপুর টাকার যদি অনুপাত করি তাহলে আমি এরকম পাবো 11:18 এটা কত হলো 24। ওকে, এখন এই ম্যাথটা আমরা সলভ করবো কিভাবে, ম্যাথটা সলভ করার উপায় হতেছে, আমরা তিনজনের টাকার পরিমাণ কি জানি না, 1060 টাকা। ওকে, এই লাস্টে যে ইনফরমেশনটা আছে এখান থেকে একটা ডাটা আমার বের করতে হবে। আমি ধরে নেই আনোয়ারের কাছে টাকা আছে AX পরিমাণ। আমি ধরে নেই, সাপোজ ধরি, বাংলা লিখি, ইংলিশে লেখার দরকার নেই আমার। এখানে আনোয়ারের কাছে টাকার পরিমাণ হচ্ছে 11x এবং ববির কাছে টাকার পরিমাণ হচ্ছে 18x, তারপর দীপুর কাছে টাকার পরিমাণ হচ্ছে কত 24x। তাহলে এখন তিনজনের টাকার পরিমাণ যদি যোগ করি, A প্লাস বি প্লাস ডি টাকার পরিমাণ যদি যোগ করি, তাহলে 11 প্লাস 18 প্লাস 28 যোগ করলে কত হয়, 11 প্লাস 18 প্লাস 28 যোগ করলে আমার আসছে 53x। এখন আপনি কিন্তু জানেন A প্লাস বি প্লাস ডি এর ভ্যালু কত, 1060। তাহলে আমি এখন এখানে মানটা বসে দিতে পারবো, মানটা আমি বসে দিই, দেখেন তাহলে 1060 আমি বসাই দিলাম বাম পাশে, A প্লাস বি প্লাস ডি, এই যে এখান থেকে আমি বসাই দিলাম, দেওয়ার পর কি লিখতে পারি 53x, রাইট। এখন তাহলে x এর ভ্যালু কত আসতেছে 1060 ডিভাইডেড বাই 53, এটার ভ্যালু আমার আসে, একটু দাঁড়ান বের করি, 1060 ভাগ 53 আমার আসতেছে 20, তাহলে x এর পরিমাণ হচ্ছে 20। তাহলে আমাকে প্রশ্নটা কি বলছে বলেন তো, দীপুর টোটাল টাকার অ্যামাউন্ট বের করতে। দীপুর লাস্টে টোটাল অ্যামাউন্ট কত হবে 24, x এর ভ্যালু আসছে কত 20, সেটা অ্যান্সার কত আসে বলেন তো, 24 যদি গুণ দেই 20 এর সাথে, তাহলে আমার আসতেছে হচ্ছে 480।
এখন আপনি যদি 480 টাকা দিয়ে দেন, এই যে অপশনে আছে কত 480 দেওয়া আছে, এইটা যদি দেন অপশনে, তাহলে অ্যান্সার হবে কিন্তু ভুল। কেন বলেন তো? কারণ দীপুর প্রথমে 480 টাকা ছিল না, ওর টাকা আরো বেশি ছিল। কেন? কারণ ওর এখান থেকে 15 টাকা মাইনাস করার পর আপনি এখন পেলেন কত 480 টাকা। তাহলে প্রথমে ওর টাকা কত ছিল? 480 সাথে 15 যোগ করবেন, তাহলে 480 সাথে আপনি যদি 15 যোগ করেন তাহলে কত আসে? 495 টাকা। এই যে, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তা এইরকম টাইপের আপনাদের স্যাম্পল কোশ্চেন ভর্তি পরীক্ষা আসতে চলেছে। তা আপনারা এইভাবে প্রিপারেশন নিতে থাকবেন। কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে আপনি প্রশ্নটা দিতে পারেন, আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। আর যে কোনো রকমের সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা এবার প্রশ্ন স্পেসিফিক্যালি প্রশ্ন সবগুলো আমরা সমাধান দিব। আমাদের কোনো রকম পেইড কোর্স না, আমাদের পুরো ফ্রি কোর্স। আপনারা শুধুমাত্র কষ্ট করে বাসায় পড়ালেখা করবেন এবং আমাদের সহযোগিতা কামনা করবেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।